আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবা স্যার গল্পের 17 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাইসা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো, আল্লাহ তার ডাক শুনেছে। এইদিকে পরের দিন সকালবেলা রাইসার গান রেকর্ড হয়। 3 দিন পর গান রিলিজ হয়। সকালবেলা কাজের বুয়া আসছে। রাইসা পড়া রেডি করে কাজের বুয়াকে টুকটাক সাহায্য করছে। রান্না শেষ হলে কাজের বুয়া রাইসাকে বলল, মামুনি তোমার কাছে টাকা আছে? কথা ম্যাডামকে ফোন দিয়েছিলাম, বলেছে সে কোনো টাকা দিতে পারবে না। রাইসা বলল, আন্টি আপনি ওনার কাছে কেন টাকা চেয়েছেন? কাজের বুয়া বলল, না মা, আসলে ছেলেটা অসুস্থ, ওষুধ কেনার কোনো টাকা নেই, তার উপর বাজার করার টাকাও নেই, তাই তোমার কাছে বলেছিলাম যদি কিছু টাকা দিতে। রাইসা বলল, আচ্ছা তুমি দাঁড়াও আমি দেখছি। রাইসা খরচে 4,000 টাকা থেকে 2,000 টাকা বুয়াকে দিল। বুয়া টাকাটা নিয়েই বাসায় চলে গেল। রাইসা খাবার প্লেট সাজিয়ে রাজকে যখন আবারও খাইয়ে দিবে, ঠিক সেই সময় লক্ষ্য করলো আবারও রাজের নাক থেকে ব্লিডিং হচ্ছে, আবারও জ্বর উঠছে। রাইসার খুব ভয় হচ্ছে। রাইসা কোনো উপায় না পেয়ে কনাকে ফোন করে আসতে বলল। কিছুক্ষণ পর দরজায় কে যেন নক করলো। দরজা খুলেই দেখে বাড়িওয়ালা। রাইসা বাড়িওয়ালা রবিন সাহেবকে দেখেই সালাম দিয়ে ভিতরে আসতে বলল। রবিন সাহেব বাড়ির ভিতরে না এসেই বলল, এই যে মামুনি, বাড়ি ভাড়ার টাকা আছে তোমার কাছে? এই মাসের বাড়ি ভাড়ার টাকা কিন্তু ওই ম্যাডাম দিয়ে যায়নি। ম্যাডামকে ফোন করেছিলাম, বলেছে সে নাকি কোনো টাকাই দিতে পারবে না। শোনো, মাসের 5 তারিখ চলে গেছে, তোমাকে এর আগেও বলে দিয়েছিলাম 5 তারিখের মধ্যে টাকা না দিতে পারলে বাড়ি থেকে বের করে দিব। 5 তারিখ গিয়ে 10 তারিখের মাঝে বাড়ি ভাড়া যদি না দিতে পারো তাহলে তোমার পঙ্গু বাবাকে নিয়ে বের হয়ে যাবে। 10 তারিখ হতে চললো, কালকের মধ্যে যদি টাকা শোধ করতে না পারো তাহলে পরশুদিন নতুন ভাড়াটিয়া উঠবে। কথা হয়ে গেছে তাদের সাথে। রাইসা বলল, আঙ্কেল কয়েকটা দিন সময় দেন, আপনার টাকা ঠিক শোধ করে দিব। এই অবস্থায় বাবাকে নিয়ে কোথায় যাব বলেন? রবিন সাহেব বলল, সেটা আমি কি করে বলবো? আমি কি এতিমখানা খুলে বসেছি নাকি? শোনো, কাল দুপুরের মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। রবিন সাহেব কথাগুলো বলে বের হয়ে গেল। রবিন সাহেব চলে যাওয়ার পর রাইসা আবারও চলে যায় তার বাবার কাছে। জ্বর কমছে না, ফোটা ফোটা ব্লাড আসছে নাক দিয়ে। রাইসা বারবার কনার ফোনে ট্রাই করছে, কিন্তু বারবার নাম্বারটা বন্ধ শোনাচ্ছে। ফোন ট্রাই করতে করতে আসরের আজান হয়ে যায়। রাইসা উজু করে আসরের নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করতেই কলিং বেল বেজে ওঠে। 2,920 টাকা বোনাস সহ ইনকামের দারুণ সুযোগ। আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারণ ইনকাম অ্যাপ। অ্যাকাউন্ট খুললেই সাথে সাথে পাবেন 50 টাকা বোনাস, যা দিয়ে কাজ শুরু করা যাবে একদম ফ্রিতে। প্রতিদিন 4 টাকা করে ফ্রিতে ইনকাম করার সুযোগ রয়েছে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে লিঙ্কের উপর চাপ দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন, আপনার নাম্বার পাসওয়ার্ড রেফার কোড দিন, সাইন ইন করলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিভাবে কাজ করবেন? বোনাস 50 টাকা দিয়ে 50 টাকার প্যাকেজ কিনুন, যা প্রতিদিন আয় দেবে। আরও বড় প্যাকেজের অপশন রয়েছে 950, 1700, 3500, 5000, 10,000 টাকা পর্যন্ত, যা বেশি ইনকামের সুযোগ দেবে। 1500 টাকার বিশেষ প্যাকেজ মাত্র 4 দিনে 750 টাকা করে মোট 3,000 টাকা প্লাস লাভ দেবে। ডিপোজিট ও উইথড্র প্রক্রিয়া বিকাশ কিংবা নগদ দিয়ে সহজেই ডিপোজিট করতে পারবেন। টাকা মাত্র 1 সেকেন্ডে অ্যাকাউন্টে যোগ হবে। উইথড্র দ্রুত এবং সহজ। আপনার ইনকাম সরাসরি বিকাশ নগদে তুলতে পারবেন। সাপোর্ট ও সুবিধা, ম্যানেজারের সহায়তা পাবেন যে কোনো প্রয়োজনে। নির্ভরযোগ্য ও লং টাইম ইনকামের সুযোগ। তো দেরি করছেন কেন? এখনই অ্যাকাউন্ট খুলুন আর ইনকাম শুরু করে দিন। রাইসা দরজা খুলে কনাকে দেখেই কেঁদে ওঠে। কনা বলে, মামুনি কাঁদছো কেন? রাইসা বলে, ডাক্তার আন্টি, বাবাই আগের মতো অসুস্থ হয়ে গেছে। কনা রাইসাকে নিয়ে রুমে গিয়ে দেখে রাজের কন্ডিশন তেমন ভালো না। কনা একটা ইঞ্জেকশন আর কিছু মেডিসিন দিয়ে বলল, রাইসা মামুনি তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা এখন ঘুমাবে। রাইসা মনে মনে ভাবছে বাড়ি ভাড়ার কথা কি কনা আন্টিকে বলবে, কিন্তু কনা আন্টি ফ্রিতে চিকিৎসা করছে, এখন যদি বাড়ি ভাড়ার কথা বলে কেমন দেখা যায়। এই ভেবে কনাকে কিছু না বলে রাইসা কনাকে শক্ত করে জড়িয়ে ধরে কনার 2 গালে পাপ্পি দিয়ে দেয়। কনা রাইসার কপালে চুমু দিয়ে চলে যায়। রাতে রাইসা আর খায় না, বারবার বাড়ি ভাড়ার টাকার কথা মনে পড়ছে। কালকে 10,000 টাকা কিভাবে দিবে, এইসব ভাবতে ভাবতে রাইসার চোখে পানি এসে যায়। রাইসা তার বাবার মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে যায়। ফজরের আজান শুনে রাইসার ঘুম ভেঙে যায়। রাইসা বিছানা থেকে উঠে অজু করে ফজরের নামাজ শেষ করে মোনাজাতে সেই দিনের নাই আবারও কাঁদতে কাঁদতে বলতে লাগে, হে বিশ্বজাহানের অধিপতি, তুমি চাইলে ফকিরকেও বাচ্চা আর বাচ্চাকেও ফকির বানাতে পারো। ও আল্লাহ, তুমি দেখো না আমার বাবাই অসুস্থ, আমি অসুস্থ বাবাকে নিয়ে কোথায় যাব বলো? কাল টাকা না দিলে আঙ্কেল বাসা থেকে বের করে দিবে। ও
ও আল্লাহ, তুমি না সর্বোত্তম সাহায্যকারী, তুমি আমাকে সাহায্য করো, আমার বাবাকে সুস্থ করে দাও। ও আল্লাহ, শুনেছি বাচ্চা জাহান যদি চাইলে তুমি তাকে মোগল সাম্রাজ্য দিতে পারো। ও বাচ্চার বাচ্চা হো, আমি কোনো সাম্রাজ্য চাই না, তুমি আমাকে মাথা গোজার একটু আশ্রয় দিও, আমার বাবাকে সুস্থ করে দিও। রায়সা মোনাজাত শেষ করে ডায়েরি লিখতে বসলো। রায়সা তার মনের সকল কথা ডায়েরিতে লিখে রাখে। পরের দিন দুপুরবেলা বাড়িওয়ালা রায়সাকে বলল, মামুনি টাকা দাও বাড়ি ভাড়ার। রায়সা বলল, আঙ্কেল কয়েকটা দিন সময় দিন, ঠিক দিয়ে দিব। রবিন সাহেব একটু হেসে বলল, পাগল পাইছো? টাকা কি আল্লাহ দিয়ে যাবে, না টাকার গাছ লাগিয়েছ, না তোমার পঙ্গু বাবা টাকা দিতে পারবে? আমি কিছু জানি না, বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। রায়সা দৌড়ে গিয়ে রবিন সাহেবের পা ধরে বলল, আঙ্কেল দয়া করেন, বাবাকে নিয়ে কোথায় যাব বলেন, প্লিজ তাড়িয়ে দিবেন না। রবিন সাহেব রায়সাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রবিন সাহেব তার সাথে থাকা দুইটা লোককে ডাক দিয়ে বলল, এই তোদের কিসের জন্য আনছি, বের কর পঙ্গুটাকে, ঘরে তালা দিয়ে দিব। রবিন সাহেবের সাথে থাকা দুইটা লোক রাজকে খাট থেকে বের করে বাইরে শুইয়ে দেয়। রায়সা বাবার মাথাটা উরুর উপর নিয়ে কাঁদতে থাকে আর রবিন সাহেবকে বলতে লাগে, আঙ্কেল কয়েকটা দিন সময় দিন, প্লিজ দয়া করেন। রায়সার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাজের কলিজাটা ফেটে যাচ্ছে, নিজের প্রতি ধিক্কার জানাতে মন চাচ্ছে। মানুষ কতটা নিরুপায় হলে তার মেয়ের দুই চোখের পানি মুছে দিতেও পারে না। রবিন সাহেব একটা তালা ঝুলিয়ে দিল দরজায়। রায়সা কত আকুতি মিনতি করছে, সেই সব কিছুই শুনছে না রবিন সাহেব। হঠাৎ এমন সময় রবিন সাহেবের বাড়িতে দুইটা কার এসে দাঁড়ালো। রায়সা গাড়ির দিকে তাকাতেই দেখে রোহান চৌধুরী রায়সাকে দেখেই বলল, মামুনি তোমার গান পূর্বের সকল রেকর্ডকে ভেঙে দিয়েছে, এতটা ফ্লপ হবে ভাবতেও পারিনি, আর তুমি বাইরে এভাবে বসে আছো কেন? রায়সা রোহান চৌধুরীকে সব খুলে বলল। রোহান চৌধুরী বলল, মিস্টার রবিন, আপনাকে তো পুলিশে দেওয়া দরকার, আর কত টাকা বাড়ি ভাড়া, এই নেন 50,000 টাকা আছে। এই বলে রোহান চৌধুরী রবিন সাহেবের মুখে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। এমন সময় রবিন সাহেবের স্ত্রী এসে বলতে লাগে, এই রায়সার ছবি টিভিতে দেখাচ্ছে, কি সুন্দর গান করে, এত বড় শিল্পী আছে তুমি বলনি? রবিন সাহেব ঘরের দরজা খুলে দিয়ে বলে, রায়সা মামুনি তুমি আমাকে ক্ষমা করে দিও। রায়সা কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। রবিন সাহেব বলে, সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছ? রায়সা বলে, হ্যাঁ আঙ্কেল, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, বাবাই বলেছে ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। রবিন সাহেব কি বলবে বুঝতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। রায়সা ও তার বাবাকে নিয়ে রোহান সাহেব রুমে যায়। রুমে গিয়ে রোহান সাহেব রায়সাকে 5 লক্ষ টাকার একটা চেক দিয়ে বলে, মামুনি তুমি আমার ভাগ্যের চাকা খুলে দিয়েছো, এটা তোমার জন্য সামান্য, পরে আরো দিব। রায়সার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, সে কোনো স্বপ্ন দেখছে না তো। এইদিকে কয়েক মাসের মাঝেই রায়সার গান ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। সবাই রায়সার কণ্ঠের পাগল, যে কোনো গান সে গাইতে পারে। সবাই বলে রায়সার মাঝে কিছু একটা রয়েছে, তা না হলে ক্লাস 5-এ পড়ুয়া মেয়ে এত বিস্ময়কর হয় কিভাবে? এত কিছুর মাঝেও রায়সা আল্লাহকে ভোলেনি। দিন দিন আল্লাহর প্রতি তার বিশ্বাস বেড়ে যায়। নামাজ পড়ে প্রতিদিন তার বাবার জন্য দোয়া করে। রায়সা গত 6 মাসে কোটি টাকার মালিক হয়ে যায়, বাড়ি গাড়ি সবকিছু হয়েছে। রাজ অনেকটা সুস্থ, কথা বলতে পারে, কিন্তু হাত পা নাড়াতে পারে না। রায়সার কাছে এটাই অনেক, তার বাবা কথা বলতে পারে। রায়সা আজ তার বাবার পছন্দের বিরিয়ানি রান্না করেছে, তাও নিজ হাতে। তার বাবাইকে খাইয়ে দিয়ে নামাজ পড়ে নেয় সে। নামাজ পড়ে এসে দেখে তার বাবা বিছানা থেকে পড়ে গেছে। রায়সা তার বাবাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে তার বাবার কাছে যায়। রায়সা গিয়ে দেখে তার বাবা সেন্সলেস হয়ে গেছে। রায়সা তার বাবার মাথাটা উড়োর উপর রেখে বলতে লাগে, কি হয়েছে বাবাই, কথা বলো, কথা বলো। রাজ কোনো কথা বলছে না। রায়সার অনেক ভয় হচ্ছে। রাজের কথা বলা না দেখে রায়সা কেঁদেই দেয়, ও বাবাই কথা বলো, কথা বলো না কেন তুমি, প্লিজ কথা বলো তুমি। রাজ কোনো কথা বলছে না। রায়সার চোখের পানি রাজের মুখের উপর এসে পড়ছে। রাজ চেয়ে দেখে রায়সা কাঁদছে। কি হলো মামুনি, কাঁদছো কেন? এই বলে রাজ রায়সার চোখের পানি মুছে দেয়। রায়সা চমকে যায়, বাবাই তুমি হাত নাড়াতে পারো? রাজও অবাক হয়ে যায়, তার হাত পা নাড়াতে পারছে। রায়সার কাঁধে ভর দিয়ে রাজ কোনো রকম উঠে দাঁড়ায়। রাজ এখন অনেকটা সুস্থ। একদিন রায়সা তার বাবাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল থেকে ফেরার পথে কথাকে পুলিশের গাড়িতে হ্যান্ডকাপ পরা দেখে দাঁড়াতে বলে। রাজ পুলিশকে জিজ্ঞেস করে কথাকে কেন থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ রাজকে যা বলে তা শোনার জন্য রাজ ও রায়সা কেউই প্রস্তুত ছিল না। কথাকে নাকি হোটেলে আপত্তিকর কাজের জন্য পুলিশ গ্রেপ্তার করেছে। কি বলছেন এসব? স্যার আপনার কোথাও ভুল হচ্ছে না তো? কথা এমন মেয়ে না। পুলিশ অফিসার বলল, কি বলছেন আপনি? হোটেল রংধনুতে এই মেয়ে সহ আরো কয়েকটা মেয়েকে ধরেছি, এরা আসলে ভদ্রতার আড়ালে দেহ ব্যবসা করে থাকে। রায়সা বলল, আঙ্কেল কি বলছেন এসব? দাঁড়ান, এমন করবেন না। পুলিশ অফিসার সিয়াম রায়সাকে দেখে চমকে গেল। এই সেই শিল্পী যাকে দেখার জন্য পুরো দেশ পাগল। কি জাদু দিয়েছে কণ্ঠে। রায়সা বলল, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? বাবাই তুমি পুলিশ আঙ্কেলকে বলো ওনাকে ছেড়ে দিতে। আমি বললাম, মিস্টার সিয়াম কথাকে আপনারা ছেড়ে দেন, ও খুব ভালো বংশের মেয়ে, এইসব তার বাবা সহ্য করতে পারবে না, আর পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটবে না। পুলিশ অফিসার বলল, ঠিক আছে এবারের মতো ছেড়ে দিচ্ছি,
আর হ্যাঁ, তুমি শিল্পী রায়সা না? তোমাকে দেখতে পাবো ভাবতেও পারিনি। মামনি, তোমার সাথে একটা সেলফি নেওয়া যাবে? রায়সা বলল, জি অবশ্যই। পুলিশ অফিসার আর তার দলের সদস্যরা রায়সার সাথে সেলফি তুলছে। কথা হা করে রায়সার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এইসব? সে যেন কিছুই ভাবতে পারছে না। সবচেয়ে অবাক হচ্ছে রাজকে দেখে। রাজ কিভাবে সুস্থ হলো? সে তো কথা বলতেই পারতো না, আর এখন দিব্যি কথা বলতে পারছে, চলাফেরা করছে। ডাক্তার বলেছিল কোনোদিনও রাজ দাঁড়ানো তো দূরের কথা, সুস্থ হতে পারবে না। কথা রাজের সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না। বুকের ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। লজ্জায় মাথাটা নিচু করে আছে সে। হঠাৎ এমন সময় পুলিশ অফিসার সিয়াম বলল, আচ্ছা মামুনি, আসি তাহলে। রায়সা বলল, আচ্ছা। পুলিশ অফিসার চলে গেলে কথা সেখান থেকে চলে যাচ্ছিল। পিছন থেকে রায়সা বলে উঠল, কোথায় যাচ্ছেন? অনেক রাত হয়েছে তো, চলেন আপনাকে বাসায় পৌঁছে দিই। কথা বলল, না মামুনি, আমার জন্য অনেক করেছো, আর কিছু করতে হবে না। আমি বললাম, রায়সা মামুনি, তুমি গাড়িতে গিয়ে বসো। রায়সা বলল, আচ্ছা বাবাই। রায়সা গাড়িতে গিয়ে বসলে রাজ কথার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন ম্যাডাম? কথা বলল, খুব ভালো। আমি বললাম, ও আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি। কথা বলল, আচ্ছা বলো। আমি বললাম, হোটেল রংধনুতে কেন গিয়েছিলে? জানো, আজ থানায় গেলে কাল নিউজ পেপারের বড় করে হেডলাইন ছাপা হতো তোমার কথা। তোমার বাবা কি পারতো এটা শুনে বেঁচে থাকতে? আর তোমার বড়লোক স্বামী কি ভাবতো? কেন গিয়েছিলে? কথা কাঁদছে, কিছুই বলছে না। রাজ বুঝতে পারলো তার কথাটা বলা ঠিক হয়নি। কথা কেঁদেই যাচ্ছে। আমি বললাম, ম্যাডাম প্লিজ কাঁদবেন না, সরি আপনাকে এমন প্রশ্ন করার জন্য। আচ্ছা গাড়িতে উঠুন। কথা গাড়িতে গিয়ে রায়সার সাথে বসলো। রায়সা এখন দেখতে আরো কিউট হয়েছে, মনে হচ্ছে বেশ থেকে উঠে এসেছে। বারবার কথা রায়সার দিকে তাকাচ্ছে। কথার খুব করে ইচ্ছা করছে রায়সাকে একবার বুকে নিতে, রায়সার মুখে মা ডাক শুনতে। কথা রায়সার দিকে তাকিয়ে খেয়াল করলো রায়সা গাড়ির একদম সাইডে চলে গিয়েছে, মাঝখানে বেশ ফাঁকা রেখেছে। কথা মাঝখানে ফাঁকা দিকে বলল, মামুনি তুমি দূরে কেন, কাছে এসে বসো। রায়সা বলল, না ঠিক আছে ম্যাডাম, আমরা তো গরিব ছিলাম, তাই কোনো বড় লোকের কাছে ঘেঁষতে মানা। কথার মনে পড়ে গেল বিয়ে বাড়ির সেই কথাগুলো। রায়সা সেদিন কি কান্নাটাই না করেছিল। বিনিময়ে সে রায়সাকে ছোট লোকের বাচ্চা বলে তাড়িয়ে দিয়েছে। রায়সার বাসার সামনে এসে বলল, এখানেই দাঁড়ান। রাজ বলল, কিন্তু ম্যাডাম আপনার বাসা তো আরো 1 কিলো দূরে। কথা বলল, না এখানে আমার একটু দরকার আছে, তাই এখানেই নামিয়ে দিন। কথা গাড়ি থেকে নেমে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। রাজের মনে বারবার নানা প্রশ্নের উদয় হচ্ছে। কথা কি কারণে এইসব কাজ করতে যাবে ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে বাসায় এসে যায়। ঘড়িতে তাকিয়ে দেখে 12টা বেজে গেছে। রায়সা আজ অনেক হ্যাপি, তার বাবা হাঁটতে পারে, কথা বলতে পারে, তার খুশি যেন ধরে না। রায়সা তার বাবাইকে ফ্রেশ হয়ে আসতে বলল। রাজ ফ্রেশ হয়ে এসে দেখলো টেবিলে খাবার সাজাচ্ছে। বাসায় কাজের লোক কাউকে আসতে দিচ্ছে না রায়সা, তার বাবাইকে নিজ হাতে খাওয়াবে। রাজ টেবিলে বসলেই রাজের কপালে চুমু দিয়ে বলল, বাবাই মা সন্তানকে কিভাবে খাওয়াই জানো? আমি বললাম, না তো, জানি না তো। রায়সা বলল, হি, আচ্ছা তুমি হা করো, একদম কথা বলবা না। তোমার মা এখন তোমাকে খাইয়ে দিবে। রায়সা রাজকে খাইয়ে দিচ্ছে। রাজের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। রায়সা বাম হাত দিয়ে রাজের চোখের পানি মুছে দিয়ে বলল, বাবাই মা কি তার সন্তানের চোখের পানি দেখতে পারে? আমি বললাম, না তো। রায়সা বলল, তাহলে তুমি কাঁদছো কেন? আমি বললাম, না কাঁদছি না তো, আমি জানি না আমি কি এমন ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত আমায় দান করেছে। হয়েছে মা, পেট ভরে গেছে। এতদিন তো আমার মাটা আমাকে খাইয়ে দিছে, আজ আমি আমার মাকে খাইয়ে দিব। কতদিন আমার কলিজার টুকরাকে খাইয়ে দিতে পারিনি। হা করো মা আমার। রায়সা হা করছে আর কাঁদছে। আল্লাহ তার সব আশা পূরণ করেছে। আল্লাহর প্রতি দিন দিন রায়সার বিশ্বাস দৃঢ় হচ্ছে। খাবার শেষ করে রায়সা রাজকে বলে, বাবাই তুমি আজ আমার মাথায় হাত বুলিয়ে দিবে। আমি বললাম, ঠিক আছে মা। রাজ রায়সার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অন্যদিকে জানালার গ্লাস ভেদ করে চাঁদের জ্যোৎস্না যেন আরেকটা চাঁদের উপর পড়ছে। রাজের সামনে অজস্র স্মৃতি ভেসে উঠছে। ছোট্ট বাচ্চাকে তার মা যেমন যত্নে রাখে, তেমনি রায়সা খেয়াল রেখেছিল আমার। এইদিকে যতই দিন যাচ্ছে রায়সা ততই জনপ্রিয় হয়ে উঠছে। বিশ্বব্যাপী ছোট্ট রায়সার গান পৌঁছে গেছে। এক নজর রায়সাকে দেখার জন্য কত মানুষ পাগল। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন সকালবেলা রায়সার নামে একটি চিঠি আসলো। যদিও ইমেল করেছে, তবুও স্পেশালভাবে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে, সাথে চিরকুট। সামনে বৃহস্পতিবার বাংলাদেশের সেরা শিল্পীর নাম ঘোষণা করবে, সেখানে রায়সাকেও যেতে বলেছে। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসলো। সন্ধ্যায় রায়সা তার বাবাকে নিয়ে উপস্থিত হলো অনুষ্ঠানে। রাত 8টায় শত শত টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করছে। এমন সময় নাম ঘোষণার পালা আসলো। উপস্থাপিকা জেসিকা একটু সময় নিয়ে বলল, এবারের বাংলাদেশের সেরা শিল্পীর লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে সেরা শিল্পী নির্বাচন হয়েছে। কথাটা বলে একটু থামলো। সময় মনে হয় নীরবতা পালন করছে, কেউ কিছু বলছে না। পিনপিনে নীরবতা বিরাজ করছে। জেসিকা আবার বলল, কি হলো, সবাই চিন্তায় পড়ে গেলেন? চিন্তার কিচ্ছু নেই,
এবারের বাংলাদেশের সেরা শিল্পী হয়েছে তাসনিম কারি আর রাইসা। তো এখন আপনাদের সামনে আসছে রাইসা। রাইসা স্টেজে উঠেই মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর প্রতি, যিনি নগণ্য আমাকে এই জায়গায় এনে উপস্থিত করিয়েছে। তারপর যিনি আমাকে এই সাফল্যের পিছনে ভূমিকা পালন করেছে তিনি আমার বাবা। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, যেই বাবা আমার জন্য নিজের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়েছে। আর আপনারা সবাই মনে রাখবেন, প্রচেষ্টা আর সৎ উদ্দেশ্য থাকলে আল্লাহ আপনাকে ঠিকই সাহায্য করবেন। মনে রাখবেন, পৃথিবীর সবাই আপনাকে ভুলে গেলেও একজন শুধু আপনাকে ভুলে না, তিনি হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। আমার মা, তিনি আমাকে ছোট রেখে চলে যায় অন্য মানুষের সাথে। বাবা মায়ের স্নেহ দিয়ে বড় করিয়েছে। যখন বুঝতে শিখেছি তখন বাবাকে একটা মেয়ে অনেক ভালোবাসতো। আর যখন আমার বাবা অ্যাক্সিডেন্টে বাকশক্তি হারিয়ে ফেলে, সারা শরীর প্যারালাইজড হয়ে যায়, তখন যে মেয়েটা আমার বাবাকে পাওয়ার জন্য ব্যস্ত ছিল, আমার মুখে মা ডাক শোনার জন্য পাগল ছিল, সেও আমার বাবাকে একা রেখে চলে যায়। আমাকে ছোট লোকের বাচ্চা বলে বকা দিয়েছিল। খুব কেঁদেছিলাম সেই দিন, ওনার পায়ে পর্যন্ত ধরেছিলাম। তিনি আমাকে বাবাইকে রেখে বিয়ে করে নিয়েছিল। যখন বাবাইয়ের নাক দিয়ে ব্লাড বের হতো, তখন ছোট্ট মানুষ কার কাছে যাব? তখন নামাজে দাঁড়িয়ে যেতাম, আল্লাহর কাছে সব বলতাম। হ্যাঁ, আল্লাহ আমার ডাক শুনেছে। আর হ্যাঁ, শেষে একজন নিঃস্বার্থ মানুষের নাম বলছি, তিনি হলেন ডাক্তার ফাহমিদা বিনতে কণা। আর পরিশেষে আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। রাইসার কথা শুনে প্রায় সবার চোখেই জল এসে গেছে। এইদিকে অনুষ্ঠান শেষ করে রাজ রাইসাকে নিয়ে যখন বাসায় ফিরছিল, ঠিক এমন সময় রাস্তার পাশে মেয়ে কণ্ঠে চিৎকার শুনতে পেল। রাজ গাড়ি থামিয়ে নতুন তৈরি করা বিল্ডিংয়ের দিকে তাকাতেই দেখে দুইজন ছেলে একটা মেয়েকে জোর করে রেপ করতে চাচ্ছে। রাজের কথা শুনে ছেলে দুটি ভয় পেয়ে যায় আর গাড়ির শব্দ মনে করে পুলিশের। ছেলে দুটি দৌড়ে পালিয়ে গেলে রাজ মেয়েটির কাছে গিয়ে দেখে বুকের ওপর কাপড় ঠিক নেই। রাজ তার শার্টটা খুলে মুখের দিকে তাকাতেই চমকে যায়, কাপা কাপা গলায় বলে, কথা রাজকে দেখেই জড়িয়ে ধরে বলতে লাগে, রাজ আমাকে বাঁচাও। আমি বললাম, ম্যাডাম কি বলছেন এইসব? ভয় নেই আপনার, কিছু হবে না, ছাড়েন প্লিজ। রাজ কথাকে ছাড়িয়ে দিতেই কথা বলতে লাগলো, রাজ কেন বাঁচালে আমাকে? আমি ওই নরপুরুষদের হাতেই শেষ হয়ে যেতাম। কি করব এই নষ্ট শরীর নিয়ে? আমি তোমার আর রাইসার সাথে খুব বেশি অন্যায় করেছি, যার জন্য নিলয় আমাকে বিয়ে করে সব সম্পত্তি নিজের নামে লিখে পতিতার ট্যাগ ধরিয়ে দিয়েছে। আজ আমরা কোটিপতি থেকে রাস্তার ফকির। আর ছেলেগুলো ছিল নিলয়ের পোষা কুকুর। জানতাম না নিলয় এতটা খারাপ। তার প্রয়োজন ছিল আমার শরীর আর টাকা। এখন আমার কোনো দাম নেই, আমাকে সে বিক্রি করে দিয়েছিল। এইদিকে বাবা স্ট্রোক করে হসপিটালে। আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করছি, ওই সাইটে আপনারা কাজ করতে পারেন। বিশ্বস্ত একটি সাইট। ফার্স্ট কমেন্টে সাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডিপোজিট করে কাজ চালু করতে পারেন।